জননেতা আমির খসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি, প্রধান অতিথি, প্রিয় নেতা জনাব তারেক রহমান, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। গণতন্ত্রের টর্চ বেয়ারার যদি আমাদেরকে বলতে হয়, পাথেগর যদি বলতে হয়, প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তী টর্চ বেয়ারার হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানে জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আজকে গণতন্ত্রের লড়াইয়ে, দীর্ঘ লড়াইয়ে বাংলাদেশ বারবার বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু এত ত্যাগ, এত সংগ্রাম, এরপরে যে গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এত ত্যাগের পরে আজকে আবারও গণতন্ত্র হুমকির সম্মুখীন হয়েছে এবং এই হুমকি আসছে যখন সমস্ত দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ করতে চায়, একটি নির্বাচিত সরকার করতে চায়। ঠিক সেই সময় যেই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, সেটাকে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের মানুষের মালিকানা বাধাগ্রস্ত করে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করে আজকে আমরা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। আমি কোনো বক্তৃতা দিচ্ছি না, আমি শুধু এইটুকুই বলবো, আমরা যে জায়গায় আজকে এসেছি, যে ক্রান্তি লগ্নে এখন দাঁড়িয়ে আছি, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দীর্ঘ ত্যাগের পর আজকে আবারও আর চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। এটাকে মোকাবেলা করতে হবে। 7ই নভেম্বরের যে স্পিরিট, যে চেতনা, সেই স্পিরিট নিয়ে আবারও এটাকে মোকাবেলা করতে হবে আমাদেরকে, বন্ধুগণ। আর সংস্কারের ব্যাপারে আমি শুধু এইটুকু বলবো যে সংস্কার হতে হবে একটি নির্বাচিত প্রতিনিধিদের সংসদের মাধ্যমে, সংসদের মধ্য থেকে সংস্কার হতে হবে। নির্বাচিত প্রতিনিধিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে এসে সংস্কার করবে, এর বাইরে কোনো সংস্কারের সুযোগ নাই। কোনো নির্দেশনা দিয়ে, কোনো প্রজ্ঞাপন দিয়ে সংস্কার হতে পারে না, কোনো দেশে হয় নাই জীবনে। বাংলাদেশে আগামীর যে সংস্কার হবে সেটা হবে বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংসদের মধ্যে হতে হবে। আমাদের পক্ষ থেকে আমাদের 31 দফা সংস্কারের যে প্রস্তাব, আমরা সেটা আগামী দিনে ইনশাআল্লাহ জনগণের ম্যান্ডেট নিয়ে পরিপূর্ণভাবে সেই সংস্কার সমাধান করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর আব্দুল মঈন খানকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রধান অতিথি শ্রদ্ধেয় তারেক রহমান, মঞ্চে উপবিষ্ট আজকের বিশিষ্ট অতিথিবৃন্দ এবং বক্তাবৃন্দ, এখানে আমাদের সামনে উপস্থিত বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের প্রতিনিধিরা,
আমি আপনাদের শ্রদ্ধা জানাই। অত্যন্ত সংক্ষেপে আমি বলবো, বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে ৩টি টার্নিং পয়েন্ট। স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন অন্য কেউ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেদিন তিনি বলেছিলেন, I do hereby declare the independence of বাংলাদেশ, সেদিন তার সেই বার্তা ইথারে ভেসে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের, আমি বলবো, সেদিন প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু তৎপরবর্তীতে আমরা কি দেখেছিলাম? ৭২ থেকে ৭৫ সংসদের ভেতরে ১১ মিনিটের ব্যবধানে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধে, সেই গণতন্ত্রকে সংসদের ভেতরে হত্যা করে আওয়ামী লীগ সৃষ্টি করেছিল বাকশা। কিন্তু বাংলাদেশের মানুষ থেমে থাকেনি। প্রথম টার্নিং পয়েন্ট আমি চিহ্নিত করছি ৭ই নভেম্বর ১৯৭৫ সাল। এবং সেদিন বাংলাদেশের মানুষ, সিপাহী এবং জনতা বিদ্রোহ করে প্রমাণ করেছিল যে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কোনো ফ্যাসিবাদী রাজনৈতিক দল আওয়ামী লীগ কেড়ে নিতে পারবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বাংলাদেশের মানুষ ভালোবেসে আবার ফিরিয়ে নিয়ে এসেছিল এই দেশ পরিচালনা করার জন্যে। মাত্র ৩.৫ বছরে তিনি ধ্বংসপ্রায় বাংলাদেশকে বিশ্বের বুকে পুনরায় একটি সম্মানজনক জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছে। তারপরে আমরা কি দেখেছি? ৮০-র দশকে দেখেছি সামরিক শাসন। দ্বিতীয় টার্নিং পয়েন্ট ৬ই ডিসেম্বর ১৯৯০ সাল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ থেকে সামরিক শাসককে উৎখাত করে এদেশে পুনরায় পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং সর্বশেষ আমরা কি দেখেছি? ৫ই আগস্ট ২০২৪ সাল। হ্যাঁ, আমরা এটাকে ছাত্র জনতার বিদ্রোহ বলি, কিন্তু ভুলে গেলে চলবে না তৎপূর্ববর্তী ১৫ বছর এবং সর্বশেষ ১০ বছর আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল এবং কোটি কোটি গণতন্ত্রকামী মানুষ তারা সংগঠিত হয়েছিল। তারা একটি স্বৈর আওয়ামী লীগের অত্যাচার নির্যাতন মোকাবেলা করেছিল, কিন্তু তারা থেমে থাকেনি। তারা একটি বিস্ফোরণমুখ পরিস্থিতি বাংলাদেশে বিগত ১৫ বছরে তৈরি করেছিল, যার সর্বশেষ স্ফুলিঙ্গ জ্বালিয়েছিল ছাত্র সমাজ। বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা করে, যে আন্দোলন পরবর্তীতে স্বৈরাচারের পতন এগিয়ে নিয়ে আসে এবং যেটা ঘটে আপনারা জানেন ৫ই আগস্ট ২০২৪ সাল। সেটা ছিল আমাদের সেই তৃতীয় টার্নিং পয়েন্ট। আমি বলবো, যার নেতৃত্ব দিয়েছিলেন, আমাদের সংগঠিত করেছিলেন অন্য কেউ নন, আজকে বাংলাদেশ থেকে ১০,০০০ কিলোমিটার দূরে থেকে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি বক্তব্য দীর্ঘ করব না, আমি শুধু এইটুকু বলবো, এই ৫৪ বছরের বাংলাদেশের ইতিহাসে এই ৩টি টার্নিং পয়েন্ট স্মরণ রেখে আজকে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়েছিল। এবং দ্বিতীয়ত, বাংলাদেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে হবে, যেটা ছিল আমাদের স্বাধীনতার দ্বিতীয় বার্তা। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি
বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ডক্টর মাহবুবুল্লাহকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার প্রধান অতিথি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান, আজকের এই সভার সভাপতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপবিষ্ট বিএনপির সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক বক্তৃতা হয়েছে, আরেকটি বক্তৃতা দীর্ঘ করে আপনাদের বিরক্তি উৎপাদন করতে চাই না। 7ই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান উপলক্ষে জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস এই দেশে বহুবার পালিত হয়েছে, কিন্তু শেখ হাসিনার সরকার এই দিবসটি পালন বন্ধ করে দেয়। এ থেকেই বোঝা যায় শেখ হাসিনার সরকারের আসল চরিত্র কি ছিল। 7ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের রাজনীতির পাদক প্রদীপের নিচে এসে ঠাঁই গ্রহণ করেন। জাতীয় বিপ্লব এবং সংহতি দিবসের মূল মন্ত্র হল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পতাকা সমুন্নত রাখা, গণতন্ত্রের পথ ধরে চলা এবং দেশে একটি মানবিক সমাজ গঠন করা। আমরা আজও সেই লক্ষ্যে উপনীত হতে পারিনি। আজও এমন একজন নেতা পাইনি যাকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তুলনা করতে পারব। অতুলনীয় এক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান ছিলেন নেশন বিল্ডার, জাতি গঠনকারী, জাতির মধ্যে ঐক্য এবং স্বাধীনতার চেতনা সঞ্চারী একজন মহাপুরুষ। এবং এরকম একটি মানুষকে পেয়ে বাংলাদেশের মানুষ আশ্বস্ত বোধ করেছিল যে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, তাদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আধিপত্যবাদী শক্তি সেটা সহ্য করেনি এবং এটা দালিলিকভাবে প্রমাণিত যে তাকে যে খুন করা হয়, হত্যা করা হয়, যদিও উপলক্ষ ছিল একটা সামরিক অভ্যুত্থান, কিন্তু এর অন্তর্নিহিত ব্যাপারটি ছিল আধিপত্যবাদের ষড়যন্ত্র। ইন্দিরা গান্ধী যখন ক্ষমতায়, তখন ভারতীয় গোয়েন্দা সংস্থা এই রাষ্ট্রপতিকে হত্যা করার চক্রান্ত শুরু করে। এর কাহিনী অনেক কিছু আমরা সেই সময় দেখেছি, সেগুলো বলার সুযোগ এবং সময় এখানে নেই। পরবর্তীকালে যখন মোরারজি দেশাই
ভারতের প্রধানমন্ত্রী হন, তখন রয়ের পক্ষ থেকে এই বিষয়টি তাকে জানানো হয়। তিনি আশ্চর্য হয়ে যান, তোমরা কি বলছো? প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপতিকে তোমরা হত্যা করবে? এবং সেই সময় সেই হত্যা পরিকল্পনা স্থগিত হয়ে যায়। ইন্ডিয়া টুডে পত্রিকায় এগুলো বেরিয়েছে। তারপরে আবার যখন ইন্দিরা গান্ধী ক্ষমতায় আসেন, সেই চূড়ান্ত কাজটি করা হয়। জিয়াকে হারিয়ে আমাদের যে কি ক্ষতি হয়েছে, দেশের যে ক্ষতি হয়েছে, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই। এবং শেখ হাসিনার 15.5 বছরের শাসনে দেশ কোথায় কোন রসাতলে গিয়েছে, সেটাও আজ বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নেই। যেটা বলতে চাই, 24শে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার আমাদের দৃঢ় স্বাধীনতা, দৃঢ় সার্বভৌমত্ব পুনরুদ্ধার করতে পেরেছি, কিন্তু সংহত করতে পারিনি। একইভাবে আমরা গণতন্ত্রের পথে চলার একটা নিশানা দেখতে পেয়েছি, কিন্তু সেই গণতন্ত্রের লক্ষ্য আজকে অনিশ্চিত বলে মনে হয়। আমি এখানে, আপনারা সবাই চিন্তাশীল মানুষ, মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারাও সবাই চিন্তাশীল মানুষ। আপনাদেরকে দুটো প্রশ্ন করতে চাই। একটা প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দি স্টেট অফ দি স্টেট? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দি স্টেট অফ দি নেশন? রাষ্ট্রের আজকের অবস্থাটা কি? জাতির আজকের অবস্থাটা কি? রাষ্ট্রের অবস্থা হচ্ছে, আপনারা জানেন, রাষ্ট্র হচ্ছে একটা মেশিন, একটা যন্ত্র, এবং এই মেশিনের বিভিন্ন পার্টস থাকে। একটি রাষ্ট্র গঠিত হয় তার সামরিক বাহিনী, তার পুলিশ বাহিনী, তার আমলাতন্ত্র, তার গোয়েন্দা চক্র এবং বিচার এবং কারাগার দিয়ে। আজকে বাংলাদেশে যদি আমরা রাষ্ট্রের এই কতগুলো যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর দিকে যদি তাকাই, তাহলে কি চিত্র, কি দৃশ্য আমরা চোখে দেখি। সামরিক বাহিনীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আলোচনা হচ্ছে, সেটা ইঙ্গিত করে যে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছে। এই রাষ্ট্র যদি টিকে থাকতে হয়, এই সব সমস্যার এবং প্রশ্নের একটা সঠিক সুরাহা হতে হবে। দ্বিতীয়ত আসেন পুলিশ বাহিনী। 24-এর অভ্যুত্থানের পর পুলিশ পালিয়ে গিয়েছে, তারপর যারা ফিরে এসেছে তাদের দিয়ে পুলিশ বাহিনী চালানো হচ্ছে। পুলিশের একটি অংশ কারাগারে রয়েছে এবং পুলিশের আইজি নিজে বলেছেন যে পুলিশ সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করতে পারছে না, এবং কেন পারছে না সেটা আমরা জানি এবং বুঝি। আমলাতন্ত্র, সেখানে এখনো কাশিবাদের ভূত রয়ে গেছে, এবং সংবাদপত্রে বেরিয়েছে যে প্রত্যেকটি জেলায় নির্বাচন করার জন্য যে ডিসির প্রয়োজন, রিটার্নিং অফিসারের প্রয়োজন, সেই সংখ্যক নির্ভরযোগ্য রিটার্নিং অফিসার পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি দিল্লি থেকে নাগিনী শেখ হাসিনা বিষাক্ত নিঃশ্বাস ছাড়ছেন এই দেশটাকে অস্থির করে তোলার জন্য। তার পাশাপাশি আজকে জাতির অবস্থা কি? আজকে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল মহা অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই ঐক্য অনেকটাই চুরমার হয়ে গেছে, অনেকটাই ফাটল ধরেছে, এবং এই ফাটল যদি মেরামত না করা যায়, তাহলে আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন আমরা কতটা আশা করতে পারি সে নিয়েও প্রশ্ন আছে। যেখানেই যাই সেখানেই মানুষ প্রশ্ন করে নির্বাচন হবে কিনা। আমি জবাব দেই যে নির্বাচন তো আমি করছি না, কিংবা নির্বাচনের ব্যাপারটা আমার হাতে নেই,
কাজে এই নির্বাচন হবে কি হবে না সেটা আমি কি করে বলতে পারি। অর্থাৎ মানুষ একটা আশঙ্কার মধ্যে রয়েছে, একটা শঙ্কার মধ্যে রয়েছে, একটা দ্বন্দ্বের মধ্যে রয়েছে। আজকে তাই জাতীয় নেতৃত্বকে আরেকটু সাহসী হয়ে, আরেকটু সুদৃঢ় হয়ে, আরো শক্তিশালী মনোবল নিয়ে এই রাষ্ট্রীয় প্রশ্ন এবং জাতীয় প্রশ্ন, এই দুটি প্রশ্নের কিভাবে সমাধান করা যায় সেই দিকে একটু চিন্তা ভাবনা করার জন্য আমার এই জীবনের শেষ মুহূর্তে আপনাদের কাছে আমি আহ্বান রাখছি, আবেদন রাখছি, নিবেদন রাখছি। আশা করি আমার এই নিবেদনে আপনারা মনে কষ্ট নেবেন না। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনার সভার সম্মানিত সভাপতি, বিএনপির বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আজকে আমাদের এই অনুষ্ঠানে দীর্ঘ সময় ধরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যাকে সামনে রেখে আমরা পথ চলছি গণতন্ত্র পুনরুদ্ধার করব বলে, অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, সহযোগী নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ এবং সহযোদ্ধা ভাই ও বোনেরা এবং মিডিয়ার ভাইয়েরা, 7ই নভেম্বর 50 বছর হয়ে গেল। 50 বছরের আগের এই দিনটি কেন ঘটল, এই সম্পর্কে বলতে গেলে অনেক কথা আমি বলতে পারব না। সম্ভবত যদি 50 বছর হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা খালেদা জিয়া, ছোট ভাই কোকো, তারা ঘরে কি অবস্থায় ছিল, তাদেরকে কে পাহারা দিয়েছে, তারা বন্দি করে রেখেছে, এই ভিতরের খবরটা আমার জানা নাই। আরে বলতে পারবে এখানে উপস্থিত আমাদের অলি ভাই, কর্নেল অলি ভাই, তারাও তখন ক্যান্টনমেন্টে ছিল। আমরা ক্যান্টনমেন্টের ভিতরের খবরটা জানি না, কিন্তু 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর পর্যন্ত বাইরে থেকে আমরা অনেক কিছু জানি এই ঘটনাটা সম্পর্কে। যাই হোক, আমি একটা কথা খেয়াল করলাম, অনেকে লেখে গবেষক, বুদ্ধিজীবী, কেউ বামপন্থী, কেউ ডানপন্থী, কেউ চাইনাপন্থী, কেউ মস্কোপন্থী, কোনো পন্থী কোনো বিশেষজ্ঞকে 7ই নভেম্বরের উপর কোনো গবেষণামূলক বক্তব্য উপস্থাপন করতে দেখিনি, কেউ একটি বই লিখতে দেখিনি। আমি বেশি কথা না যে শুধু একটি কথা বলবো, যে বিপ্লব ও সংহতি দিবস প্রথম বলা হয়তো সিপাহী জনতার বিপ্লব, এটাকে অর্থাৎ জিয়াউর রহমান নাম দিয়েছিলেন বিপ্লব ও সংহতি দিবস। আমার মনে বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উত্তর পাশটা সিপাহী, দক্ষিণ পাশটা জনতা, ঠিক তার গেটের উল্টা দিকটার মধ্যে আমার একটা প্রস্তাব ছিল 2001 সালে, যে এখানে 7ই নভেম্বরের একটি স্মৃতিসৌধ অর্থাৎ স্মৃতিফলক করা, যেটা আমরা ভাষা আন্দোলনের আছে কেন, অর্থাৎ এই যে জনগণের সাথে আর স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার যে প্রতীক সেনাবাহিনী, সৈন্যরা যে সেই ভূমিকা নিচ্ছে 7ই নভেম্বর, এইটাকে আজীবন রাখা। কারণ 7ই নভেম্বরটা পরে বিএনপি হয়েছে, সেই 7ই নভেম্বরে যারা অংশগ্রহণ করছে, এই চেতনাবোধকে উপলব্ধি করছে,
তারা আমাদের বাইরেও সেখানে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করতে হবে এবং জাতীয় জীবনে এটা ইতিহাসের পাতায় আমৃত্যু লেখা থাকবে, এদের যতদিন থাকবে। এই দাবিটা আবার করে গেলাম। আমরা ৩রা নভেম্বরে খালেদ মোশাররফের অভ্যুত্থানের কথা জানি। অভ্যুত্থানের পরে কি হলো, তারা বঙ্গভবনে গেলেন। সেখানে খালেদ মোশাররফ ছিল ব্রিগেডিয়ার জেনারেল। তিনি সেখানে বললেন ব্যাস মেজর জেনারেল, পড়াইলেন কে? খন্দকার মোস্তাক। তারপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চাকরিচ্যুত বলা যায়, সে সেনা, তাকে বন্দী করে রাখা হলো পুরো পরিবার। এবং খালেদ মোশাররফের সাথে যারা সহযোগী ছিল ৩রা নভেম্বরের সেই অভ্যুত্থান ঘটাইতে ব্যর্থ হয়েছিল, অর্থাৎ সেনা ছাউনিতে শহীদ জিয়ার সকলেই ভক্ত ছিল, দেশের মধ্যেও ছিল সবাই, তিনি তার অন্তরে। আমরা ৭১-এ তার নাম শুনছি, ভুলি নাই কখনো। এর মধ্যে কিন্তু টানাপোড়েন কথাবার্তা চলছে, বিস্তারিত বলছি না। এখানে আমাদের আব্দুল সালাম আছে ঢাকা মহানগরের, আমি আছি, আর অনেকে থাকতে পারে। আমরা ৭ই নভেম্বরের এই বিপ্লবে আমরা স্লোগানে অংশগ্রহণ করি নাই। আমরাও সেদিন অস্ত্রশস্ত্র নিয়ে ঢাকা শহরে ১২টা ১ মিনিটে একটা বন্দুকের আওয়াজের পরে আমরা নেমে পড়ি ঢাকা শহরের চারিদিক থেকে জনতার ঢল নামে। সে কারণে বলছি ৭ই নভেম্বর হলো একটা বন্ধ ঘরের দরজা খুলছে গণতন্ত্রের। ৭ই নভেম্বরের চেতনা মত প্রকাশকে প্রতিষ্ঠিত করছে, সংবাদপত্রগুলি চালু হচ্ছে। মূল মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনা বাস্তবায়নের শুরু করতে পারছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ৭ই নভেম্বর দিয়ে। আজকে যেটা চলছে, আজকে যারা নির্বাচন নিয়ে কথা বলছেন, তাহলে আমাকে বলতে হয় ৭ই নভেম্বরের সকালবেলা প্রত্যুষে যারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইয়েতে আনতে, রাত্রিবেলা আনতে গেলেন, তাকে কিছু সিপাহী, কিছু অফিসার, অর্থাৎ তখন এলিফ্যান্ট রোডে কর্নেল তাহেরের বড় ভাই সাইদের বাসায় তারা ব্যস্ত। যখন ট্রাক ফেরত আসলো, জিপ ফেরত আসলো, তখন বললো কি ব্যাপার? না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসেন নাই। তখন মাথায় হাত দেওয়ার তাহের একটি কথাই বলছিল, ইনো গেম ইজ ওভার। পরবর্তী দিন সকালবেলা চেষ্টা করলো তাকে আনতে যাইতে গেল, তিনি তখন একটি ছোট্ট ক্যাসেট, অডিও ক্যাসেটে একটি লাইন বলছিলেন, আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি, আসুন দেশকে সংহত করি, সবাই মিলে গড়ে তুলি। এর বোধে বোধহয় আরেকটি শব্দ বলেন নাই। কিন্তু ৭:৩০ পর্যন্ত রেডিও বাংলাদেশ থেকে বাচ্চা সিপাহী জনতা ও গণবাহিনীর নেতৃত্বে, গণবাহিনী মানে হলো তাহের, আবার বিপ্লবী সংস্থা হলো তাই। এবং জিয়াউর রহমান অতি মাত্রায়, অতি দূরদর্শিতার সাথে জিয়াউর রহমান তাহেরকে চিনত, সে কোন ধরনের লোক। আমার তো পরিচয় ছিল, আলাদা ছিল, উদ্ভ্রান্ত অস্থির চরিত্রের, এবং সে গণতন্ত্রকে বিশ্বাস করত না। সে সবসময় লাল বই পড়ত। হক, তোহা, সিরাজ শিকদার, আলাউদ্দিন মতিন, যত গোপন পার্টি আছে সে পার্টিতে এদের সাথে সবসময় সলা পরামর্শ করবে, কখন সে বিপ্লব করবে। অর্থাৎ হি ডিড নেভার বিলিভ ইন ডেমোক্রেসি। এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুব ভালো করে জানত। সেই কারণেই জিয়াউর রহমানের গণতন্ত্রের প্রতি যে প্রতিশ্রুতি, যেই গণতন্ত্রের প্রতিশ্রুতির জন্য স্বাধীনতার ডাক দিয়ে তিনি যুদ্ধ করেছেন, তিনি সেই পথ থেকে বিরত হন নাই। তাই আজকে যা কিছু দেখছি, তাহের এবং এই ইনু, এরা জিয়াউর রহমানের কাঁধে বন্দুক রেখে রেভলিউশন সরকার করতে চেয়েছিল। তাতে জিয়াউর রহমানকে মেরেও ফেলতে পারত, অথবা তাহেরও নিজেকে ঘোষণা দিতে পারত। এমনি একটি অবস্থার থেকে জাতিকে তিনি মুক্ত করছেন অত্যন্ত ধীর স্থির এবং সাহসিকতার সাথে। এ কথাগুলি কিছু জানা, আরো জানা আছে, সব কথা বলা যাবে না। তাই আজকের অবস্থা দেখলে আমার তাই মনে হয়, ছাত্র জনতার বিপ্লবে আজকে কি আসছে? অধ্যাপক
ডক্টর ইউনূস, তার ঘাড়েও তাহেরের মতো কিছু কুচক্রি চাপছে তাদের কাজটা হাসিল করার জন্য। এখন জিয়াউর রহমানের মতো কতটুকু দৃঢ় থাকতে পারবে মূল লক্ষ্য অর্জনের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, সেটা দেখার বিষয় না। তাহেরদের হাতে পরাস্ত হয় নাই জিয়াউর রহমান, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পরাস্ত হয় সেই রাজাকার, সেই স্বৈরাচার, সেই ফ্যাসিবাদের দস্যুরদের চক্রান্তে, তাহলে জাতির জন্য আগামী দিন অন্ধকার। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, এলডিবির সম্মানিত চেয়ারম্যান ডক্টর অলি আহমেদ বীর বিক্রমকে তার বক্তব্য উপস্থাপন করার আহ্বান জানাচ্ছি। জনাব সভাপতি, বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপস্থিত মঞ্চে এবং সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 7ই নভেম্বর কেন হলো এবং আজকের দিবসটা কিভাবে হলো, এগুলি যদি ব্যাখ্যা করতে যাই আমাকে 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, যেটা সময় নাই, হয়তো 5-7 মিনিটের মধ্যেই শেষ করতে হবে। এই দিবসটা কিন্তু যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করেছিল বন্দিদশা থেকে, তাদের একটা দাবি ছিল। তারা বলেছিল, আমরা আপনাকে কষ্ট করে অস্ত্র হাতে নিয়ে মুক্ত করেছিলাম, একদিন হয়তো আমাদের বিচার হবে, সুতরাং এটাকে একটা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হবে। সেই দিবসটা তারা চেয়েছিল বিপ্লব দিবস। তখন আমরা এটা মডিফাই করে বিপ্লব এবং সংহতি দিবস করা হলো। এটা হলো পিছনে ব্যাকগ্রাউন্ড। এখন বক্তব্য তো শুনতেছিলাম, যারা 7ই বিপ্লব দেখে নাই তাদের কাছ থেকে বক্তব্য শুনছি, কিন্তু উপায় নাই, এটাই হলো এখন ইজ অর্ডার অফ দ্য ডে। এটা কেন বিপ্লবটা হলো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অন্যায়ভাবে ভারতপন্থী দালালেরা খালেদ মোশাররফের নেতৃত্বে বন্দী করেছিল। জিয়াউর রহমান বন্দী দশায় ছিল, তার থেকে বাধ্য করে ইস্তফা নিয়েছিল। তিনি তখন চাকরিতে ছিলেন না, কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এবং জুনিয়র অফিসাররা এটা কখনো গ্রহণ করে নাই, যার জন্য তারা 7ই নভেম্বর সংগঠিত করল। এই 7ই নভেম্বরের মাধ্যমে জিয়াউর রহমানকে মুক্ত করল। জিয়াউর রহমানকে মুক্ত করার পর তাকে বলল একটা বক্তব্য রাখার জন্য। তাহের চেয়েছিল তাকে বাইরে নিয়ে বক্তব্য রাখার জন্য। তাহের ছিল গণবাহিনী প্রধান পুরো বাংলাদেশের, ঢাকার গণবাহিনী প্রধান ছিল ইনু। তাদের একটা পরিকল্পনা ছিল ভারতের সমর সেনের নেতৃত্বে জিয়াউর রহমানকে হত্যা করা, কিন্তু সেনাবাহিনীর লোকেরা এটা বুঝতে পেরেছিল, যার জন্য জিয়াউর রহমান সাহেবকে বলেছিল, আপনি এখানে কোনো বক্তব্য দেওয়ার জন্য কোনো রেডিও স্টেশন, টিভি স্টেশনে যাবেন না, এখান থেকে রেকর্ড করবে, এখান থেকে যাবেন, আপনি সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে থাকবেন। এটাই হলো 7ই নভেম্বর। আপনারা এখানে আরো অনেক জিনিস দেখেছেন। খালেদ মোশাররফ নিজেই তার প্রমোশন নিজেই নিয়েছিল, তাকে কেউ প্রমোশন দেয় নাই। খালেদ মোশাররফকে সমর্থন দেওয়ার জন্য তার ভাই, তার মা ধানমন্ডিতে সেদিন মিছিল করেছিল। 4 নভেম্বরে যে কুটা সংগঠিত হয়েছিল, সম্পূর্ণভাবে ভারতের লোকেরা এটা স্পন্সর করেছিল। জিয়াউর রহমান সাহেবকে হত্যা করার জন্য একাধিকবার ষড়যন্ত্র হয়েছে।
আমি থাকা অবস্থায় 19 বার ষড়যন্ত্র হয়েছিল, পারে নাই। আমি আসার পরে এটা আল্লাহর হুকুম, আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য নির্দিষ্ট করে রাখেন সময়। আমাদের এখন দেখতে হবে জিয়াউর রহমান কি পরিস্থিতি আছে। উনি কোন সামরিক শাসন জারি করে নাই, সামরিক শাসন জারি করেছিল খন্দকার মোশতাক, এবং এটা কন্টিনিউ করলো খালেদ মোশাররফের সময়। জিয়াউর রহমানের সময় এসে কিছুদিন পরে সামরিক শাসন উইথড্র করা হলো এবং ধীরে ধীরে রাজনীতির দিকে আমরা অগ্রসর হলাম। তিনি কি করলেন দেশে? কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের অনেক লোকেরা বাংলাদেশ ক্রস করে তারা ভারতে আশ্রয় নিয়ে ময়মনসিংহ থেকে আখাউড়া পর্যন্ত যুদ্ধ শুরু করলো। তখন মোরারজি দেশাই ক্ষমতায় ছিল। এখানে একজন বক্তা বলে গেছিলেন অন্য কারো কথা, ইন্দিরা গান্ধী না, মোরারজি দেশাই। মোরারজি দেশাইয়ের সাথে আমাদের মিটিং হয়। আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে ছিলাম লন্ডনে 1996-76। ওই মিটিং এ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিল, আপনি আমাদের বন্ধু রাষ্ট্র যদি হন, আপনি কিভাবে কাদের সিদ্দিকী এবং আওয়ামী লীগের লোকদেরকে অস্ত্র গোলা বারুদ দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য লাগিয়ে দিয়েছেন? মোরারজি দেশাই তখন উত্তরে বলেছিল, আমি এগুলি কিছুই জানি না, তবে নেক্সট মিটিং আপনার সাথে যখন হবে সবকিছু উত্তর আপনাকে দেব। নেক্সট মিটিং হয়েছিল সিডনিতে একটা হোটেলের 16 তলায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই 16 তলায় অবস্থান করছিল, আমি পাশের রুমে ছিলাম। ওখানে প্রথম প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি তো কথা দিয়েছিলেন, কি করলেন কাদের সিদ্দিকী সম্বন্ধে? তখন উনি বললেন, আমি সরকারকে হুকুম দিয়েছি বাংলাদেশের কোন সন্ত্রাসীদেরকে ভারতে আশ্রয় দেওয়া হবে না, তাদেরকে ভারত ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছি। তখন কিন্তু এই ওয়ার্কিং রিলেশনশিপটা জিয়াউর রহমান সাহেবের সময় হয়েছিল। শেখ মুজিবের সময় ফরাক্কার পানি বন্ধ হয়ে গেছিল। জগজীবন রাম ঢাকায় এসেছিল, তাকে সারাদিন আমরা বিভিন্ন অজুহাত আটকায় রাখলাম ওইটা না, মানে একটা মিটিং এ ব্যস্ত রাখলাম। শেষ পর্যন্ত রাজি হলো বাংলাদেশকে 34 কিউসেক পানি দেবে, 1000 কিউসেক। যেটা এরশাদ লাফাঙ্গা আসার পরে সেটা হয়ে গেল 28, আর হাসিনা লম্পট আসা যাওয়ার পরে হয়ে গেল 26, অর্থাৎ আস্তে আস্তে কমতে শুরু করলো। বাকি নদীগুলির পানিও বন্ধ হলো। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য ছিল, আপনাদেরও পানি নাই, আমাদেরও পানি নাই, কিন্তু নেপালে জলাধার সৃষ্টি করে আপনারাও পানি নিতে পারেন, বাংলাদেশকেও পানি দিতে পারেন, এবং পুরো উপমহাদেশের জন্য বিদ্যুৎ করতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই লক্ষ্যে সার্ক গঠন করেছিল, যেটা ভারত অকার্যকর করে দিয়েছে। তারপর জিয়াউর রহমান কি করলো? অনেকগুলি কর্মসূচি হাতে নিল, খাদ্য দ্বিগুণ করো। জাপানে ছিল 5 টাইমস মোর, কিন্তু আমরা 5 টাইমস এর কথা বলি নাই। জিয়াউর রহমান সাহেব শুধু বলেছিল ডবল করো, মৎস্য উৎপাদন করো, এবং অশিক্ষিত লোকদেরকে শিক্ষা দান করো। মাদ্রাসায় শুধু আরবি পড়াইতো বা হাদিস পড়াইতো, ওখানে স্কুলের সিলেবাসগুলি প্রবর্তন করা হলো। তাহলে মাদ্রাসা ছেলেদের পক্ষে ইউনিভার্সিটিতে এসে ভর্তি হতে পারত। অনেকগুলি আজকে যে সংস্কার করতেছে, আমেরিকার থেকে এসে সংস্কার করতেছে, এগুলি তো আমাদের সাথে ফান্ড করতেছে, এগুলি সংস্কার না, এগুলি ছিল সত্যকারের সংস্কার। এবং বাংলাদেশে গার্মেন্ট সৃষ্টি করেছিল কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কোত্থেকে দেখে আসলো? শ্রীলঙ্কাতে দেখে আসলো, রোমানিয়াতে দেখে আসলো, তারপর উনি বাংলাদেশে এটা শুরু করে দিল। আমি এগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশে যতগুলি সংস্কার হয়েছে, আইন শৃঙ্খলার পরিবর্তন হয়েছে, একটা জিনিস চিন্তা করেন, এতগুলি কু হওয়ার পরে বাংলাদেশের অবস্থাটা কি ছিল? অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আমরা দুজন গিয়েছি, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে গিয়ে আমরা নিরস্ত্রভাবে গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি ভারতের ফাঁদে পড়ো না, বাংলাদেশের হয়ে কাজ করো, বাংলাদেশের জন্য কাজ করো, ভারতের দালাল হিসেবে নয়, বাংলাদেশের দালাল হিসেবে কাজ করো।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিল আউট এন্ড আউট একজন বাংলাদেশি। তিনি অন্য দেশে দালালি করে নাই, তিনি শুধু বাংলাদেশের জন্য কাজ করেছে। বাংলাদেশের মানুষ কিভাবে চাকরি পাবে সেটা তিনি করেছে। শিল্প বিপ্লব তার সময় হয়েছে, কৃষি বিপ্লব বলেন, খাল খনন বলেন, অশিক্ষিত লোকদের শিক্ষা করেন, টেকনিক্যাল বলেন, এবং বিদেশে যাওয়ার জন্য রাস্তা খুলে দিল। সবাইকে বলে দিল পাসপোর্ট করো, যে যেদিকে পারো ছুটে যাও, বিদেশে যাইতে থাকো, দেশের জন্য আয় করো। এখানে বলতে মহাসচিব আমার দিকে তাকাচ্ছি, এর অর্থ হলো শেষ করতে হবে। তো যা হোক, আমি আর সময় নষ্ট করব না। আমি এটাই বলতে চাচ্ছি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সংস্কার শুরু করেছিল, যেটা তিনি সম্পন্ন করতে পারেনি। তারেক রহমান সাহেব দেখে আছে, আমাদের বক্তব্য শুনছেন, তাকে অনুরোধ করব, আপনার আব্বা আপনার আম্মা যেখানে শেষ করেছেন আপনি সেখান থেকে ধরে আগের দিকে আগে যান, আমরা আমাদের পক্ষ থেকে সাহায্য করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোন স্লোগান হবে না। মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং ভবিষ্যৎ কর্ণধার দেশ নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মঞ্চ উপবিষ্ট বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের দল ও বিভিন্ন দল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আজকে যে দিবসটি আমরা পালন করছি, সেই দিবসটি যার নেতৃত্বে এদেশে সংগঠিত হয়েছে, আমি স্বাধীনতার ঘোষক এবং এই সিপাহী জনতার বিপ্লবের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করছি। আমরা আজকে এখানে নেতৃবৃন্দের, মঞ্চের সামনের এবং মঞ্চের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। অনেকে বক্তব্য রেখেছেন, সকলেই প্রায় ক্লান্ত। আমাদের প্রধান অতিথি এখনো বক্তব্য রাখেন নাই, তাই আসলে বলতে গেলে অনেক বলা যায়, সময় ক্ষেপণ হবে। আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই, আমরা এই অনুষ্ঠানে একটা মুভি দেখেছি। মুভিটায় হাইলাইট করেছে মহান মুক্তিযুদ্ধের বিষয় এবং এই মহান বিপ্লব সংহতি দিবসের বিষয়। এবং এখানে আমরা যেটা দেখেছি, যেটা সত্যি, সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের সূচনা আমাদের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা এবং তৎকালে মেজর জিয়াউর রহমান, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। প্রথম পাকিস্তানের সেনাবাহিনী থেকে রিভোল্ট করেছেন। রিভোল্ট এবং স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এদেশের সিপাহী জনতা
সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধকে সফল করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্রে থেকে যুদ্ধ করে এই মুক্তিযুদ্ধ সফল করেছেন এবং পরে তিনি বীরোত্তম উপাধি লাভ করেছেন। এটা বললাম এই জন্য, এই বীরত্ব উপাধি লাভ করেছে তখন কিন্তু আওয়ামী লীগ তখন ক্ষমতায় ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন পরবর্তীকালে ক্ষমতায় থেকেছে, এই মুক্তিযুদ্ধের যে মূল ঘটনা, তৎকালীন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা, এটাকে প্রথমবারও ধামাচাপা দিতে চেষ্টা করেছে এবং গত 16 বছর যে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশ পরিচালনা করেছে, তখনও কিন্তু আমরা দেখেছি এই মুক্তিযুদ্ধকে ধামাচাপা দেওয়ার জন্য বা ওই যে স্বাধীনতার ঘোষণাকে ধামাচাপা দেওয়ার জন্য কত কিছু করেছে, কত হাজারে হাজারে কোটি টাকা খরচ করেছে, কিন্তু ফলাফল ভালো হয় নাই। ঠিক একইভাবে এই মহান বিপ্লব এবং সংহতি দিবসের যে মূল যে বিষয়গুলো, এগুলোকেও ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তাতে কিন্তু ফলাফল ভালো হয় নাই। আজকে এই জন্য এই বিষয়গুলো আমরা মনে করতে চাই, আমাদের এই প্রজন্মকে বারবার বুঝাতে হবে, কারণ গত 16 বছর এই প্রজন্মকে মিথ্যা প্রচার করে এবং সত্যকে ধামাচাপা দিয়ে বাংলাদেশের এই প্রজন্মকে কিন্তু অন্য পথে পরিচালিত করতে চেয়েছিল। তাই আমাদেরকে বারবার মনে করিয়ে দিতে হবে যে মুক্তিযুদ্ধ পিছনে তার আমাদের নেতা শহীদ জিয়াউর রহমান, এই সিপাহী জনতার বিপ্লবে তৎকালীন আওয়ামী লীগের শাসনামলে তাদের মধ্যে যে বিদ্যমান যে সংঘাত ছিল, বিদ্রোহ, কাউন্টার বিদ্রোহ, তারপরে কিন্তু একটা সময় আসলো 75-এর নভেম্বর, সে সময় খালেদ মোশাররফ একজন ব্রিগেডিয়ার জেনারেল, তখন সেনাপ্রধান জিয়াউর রহমানকে তখন সেই সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে হাউস অ্যারেস্ট করে সে একজন ব্রিগেডিয়ার জেনারেল নিজে মেজর জেনারেল হয়ে সেনাপ্রধান হয়েছিল। এটা এদেশের সিপাহী জনতা কেউ এটাকে মানতে পারেনি এবং পরিশেষে 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আবার আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় এনে এদেশে একটা বিশাল পরিবর্তন বাংলাদেশে এসেছে। সংস্কার যদি প্রকৃতপক্ষে হয়ে থাকে, সেই সংস্কার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছে। আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছিল, শহীদ জিয়াউর রহমান এই 7ই বিপ্লব সংহতি দিবসে মাধ্যমে ক্ষমতায় এসে তিনি আমাদের সংবিধানে সেই বাঙালি জাতীয়তাবাদ বাদ দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছেন, বাকশাল বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। সংবিধানে যে একটি ধর্মনিরপেক্ষতা ছিল তা পরিবর্তন করে এখানে আল্লাহর উপরে বিশ্বাস এবং সকল ধর্মের সমান অধিকার প্রতিষ্ঠা করেছেন। আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রহিম ছিল না, এই সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রহিম সংযোজন করেছেন। এদেশের অর্থনীতি সমাজতান্ত্রিক অর্থনীতির নামে এই অর্থনীতি লুটপাটের অর্থনীতি ছিল। শহীদ জিয়াউর রহমান সেই অর্থনীতি, সেই সমাজতান্ত্রিক অর্থনীতি বাতিল করে এদেশে মুক্তবাজার অর্থনীতি শুরু করে দিয়ে গেছেন। এমনি যদি বলতে চাই, অনেক বলা যায় তিনি একজন সফল প্রেসিডেন্ট ছিলেন,
এবং দেশকে যখন অগ্রসর পথে নিয়ে যাচ্ছেন, তখন কিন্তু এদেশের এবং বিদেশের যারা শত্রুতা করে তারা কিন্তু আমাদের প্রেসিডেন্টকে হত্যা করেছে, শহীদ করেছে। তিনি যে জনপ্রিয় ছিলেন তার প্রমাণ হচ্ছে ওনার যে জায়নামাজ হয়েছে, জানাজা হয়েছে ঢাকায়। সকল পত্রিকা দেশে বিদেশে লিখেছে এই ধরনের বড় জানাজা কোনো মুসলিম রাষ্ট্রনায়কের হয় নাই, অতীতে হয় নাই, সে সময় হয় নাই, এখন পর্যন্ত হয় নাই। এতেই তো প্রমাণ যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কত জনপ্রিয় এদেশে প্রেসিডেন্ট ছিলেন। সংস্কার যদি শুরু হয়ে থাকে, প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করে গেছেন। তারপরে আবার গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছিলাম। আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া এদেশে 9 বছর আন্দোলন সংগ্রাম করে সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছেন, এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আমাদের এগুলো বলতে হবে। বর্তমানে আমরা সামনে একটা নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি, জাতি অপেক্ষা করছে। এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্রকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। যে ষড়যন্ত্রগুলো আমি বিস্তারিত বলতে চাই না, অযৌক্তিক, সেই অযৌক্তিক ষড়যন্ত্রগুলোকে আমাদেরকে মোকাবেলা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখানে যারা বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন, প্রকৃতপক্ষে এই দেশে প্রকৃত গণতন্ত্রের পক্ষের শক্তি হইলাম আমরা। তাই এদেশের জনগণকে তাদের প্রত্যাশা গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য সামনে নির্বাচনকে যত রকমের ষড়যন্ত্র হোক না কেন তা মোকাবেলা করে আমাদেরকে সেই নির্বাচনকে সফল করতে হবে জনগণকে সঙ্গে নিয়ে। জনগণ আমাদের সাথে আছে, যেই বলুক না কেন জনগণ আমাদের সাথে আছে। অতীতে প্রমাণ হয়েছে, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আবার প্রমাণিত হবে। তাই আজকে আমাদেরকে এই দিনে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্র এই আমাদের এই অগ্রযাত্রাকে কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারবে না। ইনশাল্লাহ সকল কিছু মোকাবেলা করে আমরা আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন এদেশে আদায় করব। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইনশাল্লাহ এদেশের জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করব। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ মোশাররফ স্যারকে। এই পর্যায়ে আমরা শেষ পর্যায়ে এসেছি। যারা এদিক ওদিক ঘোরাঘুরি করছেন সবাইকে যার যার আসনে বসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতিক্রমে বক্তব্য রাখছেন আজকের সভার সভাপতি, সাবেক মন্ত্রী, বিএনপির বিপ্লবী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্য রাখছি না, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের অসীম ধৈর্যের জন্য। আমরা প্রায় 4 ঘন্টা বক্তব্য শুনেছি এখানে এবং আমি লক্ষ্য করেছি কেউ আসন ছেড়ে যায়নি। এটা নিশ্চয়ই একটা অত্যন্ত আনন্দের কথা। আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্রের উত্তরণের জন্য, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন একটা সকল সংস্কার শেষ করে সত্যিকার অর্থেই একটা গণমানুষের বাংলাদেশ নির্মাণের জন্য। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের জাতির অত্যন্ত বরেণ্য নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আগেই বলেছি বক্তব্য নয়, শুধু ক্ষমা চেয়ে নিচ্ছি। শুধু এই কথাটুকু বলতে চাই
যে আজকে কিন্তু 7ই নভেম্বর অর্থাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি, 50 ইয়ার্স। এটা কিন্তু কেউ আমরা লক্ষ্য করিনি। এই 50 বছরে আমরা আবার আজকে একটু অত্যন্ত জাঁকজমক করে 7ই নভেম্বর পালন করছি। কেন? এই জন্যে যে আবার স্মরণ করতে চাই যে 7ই নভেম্বর ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে একটা বিদ্রোহ। এই 7ই নভেম্বর ছিল বাংলাদেশের দেশপ্রেমিক সৈনিক এবং দেশপ্রেমিক মানুষের একটা ঐক্যের প্রতিফলন। আর এই 7ই নভেম্বর ছিল আমাদের দেশের স্বাধীনতার ঘোষক, আমাদের সবচেয়ে প্রিয়, যিনি আমাদের বাংলাদেশের চেহারা পাল্টে দিয়েছিলেন, সেই নেতা শহীদ জিয়া রহমানকে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হিসাবে পরিণত করার দিন। বন্ধুগণ, শহীদ জিয়া অতি অল্প সময়ে বাংলাদেশকে একটা সত্যিকার অর্থেই নতুন রাজনীতি দিয়েছিলেন। সেটা ছিল পলিটিক্স অফ রিকনসিলিয়েশন। কথাটা শুনলে অনেকেই আবার হয়তো বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারেন, বাট পলিটিক্স অফ রিকনসিলিয়েশন আজকের দিনে এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় রাজনীতি বলে আমি মনে করি বন্ধুগণ। এবং তিনি দিয়েছিলেন কি ফিলসফি অফ বাংলাদেশ জাতীয়তাবাদ। এটা আমি ব্যাখ্যা করতে যাব না, দীর্ঘ সময় লাগবে। পলিটিক্যাল রিফর্মস, এই পলিটিক্যাল রিফর্মস গুলো অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্রের উত্তরণ, সংবাদপত্রের স্বাধীনতা, জুডিশিয়ারির স্বাধীনতা, সবকিছুকে তিনি অতি অল্প সময়ে নিশ্চিত করেছিলেন। আর ছিল ইকোনমিক রিফর্মস, একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত অর্থনীতিতে নিয়ে এসেছিলেন। নতুন করে মুক্ত বাজার অর্থনীতি এবং বেসরকারি যে বিনিয়োগের ব্যবস্থা করে তিনি অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন। কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব তখনই শুরু হয়েছিল বন্ধুগণ। তিনি বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি স্বাধীন, সার্বভৌম, প্রগতিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। আজকের দিনে এটা অত্যন্ত প্রাসঙ্গিক। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, শুধু আজকে এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, সকলের আহ্বান জানাতে চাই। এই যে একটা সংকট তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না, অথচ এই সংকটটা তৈরি করা হয়েছে আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলক ভাবে। অর্থাৎ বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ যে পথ, সেই পথকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশে সত্যিকার অর্থে সংস্কারের জন্য যে নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করা, জনগণকে ভবিষ্যৎকে একটা অনিশ্চিত অবস্থায় ফেলা। আসুন আজকে আমরা সবাই সেই জায়গা থেকে একমত হয়ে সবাই মিলেই ঐক্যবদ্ধভাবে সেই সমস্ত চক্রান্তকে রুখে দিয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে উত্তরণের পথকে সুগম করি। দেশনায়ক, দেশনেতা আমাদের তারেক রহমানের নেতৃত্বে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 7ই নভেম্বর জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, বোনেরা, এই পর্যায়ে বক্তব্য রাখছেন যিনি 7ই নভেম্বরের সময় গৃহবন্দী অবস্থায় ছিলেন পরিবারের সাথে, আমাদের সকলের অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমান এখন বক্তব্য রাখবেন। ধন্যবাদ টুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক 7ই নভেম্বর। চুপ করতে হবে একটু, যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আপনারা স্লোগানটি বন্ধ করতে হবে। স্লোগান বন্ধ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক 7ই নভেম্বরের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত মিরাজ থামো। আপনারা যারা স্লোগান দিচ্ছেন দয়া করে আপনাদেরকে তো কথা শুনতে হবে, দয়া করে কথা শুনতে হবে। এই মুহূর্তে স্লোগানটা বন্ধ করতে হবে। স্লোগান থেকে আরো জরুরি কথা নিশ্চয়ই আছে, দয়া করে সেটা মন দিয়ে শুনুন আপনারা।
বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের 50 বৎসর পূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, দেশ বরেণ্য এবং সিভিল সোসাইটির সম্মানিত আলোচকবৃন্দ, প্রতিনিধিবৃন্দ এবং সম্মেলন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতিবৃন্দ, এতক্ষণ আলোচনায় আমরা 1975 সালের 7ই নভেম্বরের প্রেক্ষাপট এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তাদের বিভিন্ন রকম তথ্যবহুল আলোচনা আমরা সকলে মন দিয়ে শুনেছি। এই আলোচনার মাধ্যমে আমরা অনেক কিছু জানা ছিল না। আমার ধারণা এখানে অনেকে উপস্থিত আছেন যাদের অনেক কিছু জানা ছিল না। আমরা এইসব আলোচনার মাধ্যমে সেগুলো জানতে পেরেছি। 1975 সালের 7ই নভেম্বর ছিল বাংলাদেশের শত্রু এবং মিত্র চিহ্নিত করার দিন। সকল উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে আজকে মঞ্চে এবং মঞ্চের সামনে উপস্থিত সিভিল সোসাইটি সহ বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, সম্মানিত ব্যক্তিত্ববর্গ উপস্থিত আছেন। নর্মালি আমি চেষ্টা করি আমার বক্তব্য হয়তো একটু ছোট করতে। আজকে যদিও অনুষ্ঠানটি অনেক লম্বা হয়ে গেছে, তারপরেও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমার অনেকগুলো কথা আপনাদের সামনে, আমার চিন্তা অনেকগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। সেই জন্য যদিও বা বিরক্তির উদ্রেক হয়, তারপর আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যদি ধৈর্য সহকারে আমার কথাগুলো বলার সুযোগ আমাকে দেন। ধন্যবাদ। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বাংলাদেশের জন্মযুদ্ধ থেকেই শুরু করে দেশের প্রতিটি ঐতিহাসিক প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে প্রথমে একটি কথা আমার অনেক সময় মনে পড়ে। কথাটি অনেকটা এরকম: অতীত নিয়ে সবসময় পড়ে থাকলে এক চোখ অন্ধ, কিন্তু অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে মনে হয় আমাদের দুচোখই অন্ধ। সুতরাং আমাদেরকে যেরকম সব সময় ইতিহাস চর্চায় থাকার মনে হয় দরকার নেই, অপরদিকে ভবিষ্যতের পথ চলাও ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করাটাও বোধহয় আরেকটি ঐতিহাসিক ভুল হতে পারে। এবং সেই জন্যই 1975 সালের ঐতিহাসিক 7ই নভেম্বর সম্পর্কে আজকের এখানে সম্মানিত বক্তাবৃন্দর যেই সকল গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, তার রেশ ধরে যদি আমি বলি তাহলে বলতে হয়, যারা বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে হরণ করে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করতে চেয়েছিল, যারা দেশের শৌর্য, বীর্য, সাহস এবং সম্মানের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবকে ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, 1975 সালের 7ই নভেম্বরের এই দিনে দেশপ্রেমিক সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে তাদের পরাজয় ঘটেছে। দীর্ঘ ষড়যন্ত্রের পথ ধরে 1975 সালের 7ই নভেম্বরের পরাজিত সেই অপশক্তি পরবর্তীতে আমরা দেখেছি পুনরায় মহাজোটের নামে একজোট হয়ে দেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল বা করার সব রকম প্রস্তুতি গ্রহণ করেছিল। তারা বিডিআর পিলখানায় পরিকল্পিত যে সেনা হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, তার মাধ্যমে চেয়েছিল সেনাবাহিনীকে দুর্বল করে রাখতে, জনগণের ভোটের অধিকার, গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল তারা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বীর জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ 1.5 দশকের বেশি সময় পর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। আমরা যারা বিএনপি করি, আমরা মনে করি
1971 সালের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। 2024 ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। সুতরাং ভবিষ্যতে, যা এখানে বহু বক্তা তাদের গুরুত্বপূর্ণ বক্তব্যে উল্লেখ করে গিয়েছেন, একই সাথে আমিও বলতে চাই, ভবিষ্যতে আর কেউ যাতে দেশ এবং জনগণের অধিকার হরণ করতে না পারে, দেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এটিই হোক আজ আমাদের এবারের 7ই নভেম্বরের প্রধান অঙ্গীকার বা শপথ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই অধিকার বা এই শপথ বা অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক বাস্তবতায় জাতীয় ঐক্যকে যদি সমুন্নত রাখতে চাই আমরা, তাহলে আমাদেরকে 7ই নভেম্বরের মতন সিপাহী জনতার বিপ্লবের চেতনা মনে প্রাণে ধারণ করতে হবে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, 75-এর 7ই নভেম্বর তাবেদার অপশক্তির বিরুদ্ধে সিপাহী জনতার বিপ্লব, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা 2024-এর ফ্যাসিবাদী বিরোধী গণ অভ্যুত্থান, এভাবে ইতিহাসের বিভিন্ন সময়ে প্রতিটি বিপ্লব কিংবা অভ্যুত্থানের একটাই আকাঙ্ক্ষা ছিল, এবং সেই আকাঙ্ক্ষা হল স্বাধীন বাংলাদেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 1.5 দশকের ফ্যাসিবাদী চক্রের কবল থেকে দেশকে মুক্ত করতে গিয়েও অসংখ্য অগণিত মানুষ জীবন দিয়েছেন। মাত্র সেদিনের কথা, শুধুমাত্র জুলাই আগস্টেই শহীদ হয়েছেন 1,500-এরও বেশি মানুষ। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে ছাত্র জনতা, নারী পুরুষ, কৃষক শ্রমিক, সকল শ্রেণী পেশার মানুষ কেন রাজপথে সেদিন নেমে এসেছিলেন? আমাদের জানা থাকা দরকার, জনগণ কিন্তু রাষ্ট্র এবং রাজনীতিতে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন রাজপথে নেমে এসেছিলেন। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি মনে করি, অবশ্যই কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার জন্য হাজারো লাখো মানুষ রাজপথে জীবন বিলিয়ে দেয়নি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্র যখন প্রস্তুত হচ্ছে, আমরা খেয়াল করে দেখছি তখন কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের পক্ষ থেকে আবারও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহযোগীদের, এখানে সেই সহযোগীদের, আমাদের আন্দোলনের রাজপথের বহু সহযোগী আজ উপস্থিত আছেন, সেই সহযোগীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বর্তমান দুর্বল অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের সেই সকল সহযোগী যারা ছিলেন, যাদের নিয়ে বিভিন্ন সন্দেহ প্রকাশ হচ্ছে, তাদেরকে লক্ষ্য রেখে সাথে আজকে যারা উপস্থিত আছেন তাদেরকে সাথে নিয়ে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন জনগণের মুখোমুখি আমরা সকলে হই, চলুন। আমাদের প্রতিটি রাজনৈতিক দলের মনে হয় একটি কথা গুরুত্ব সহকারে মনে রাখা প্রয়োজন। নিজ নিজ দলীয় সমর্থক নেতাকর্মীদের বাইরে কিন্তু অরাজনৈতিক কিংবা নির্দলীয়
এক বিশাল সংখ্যক জনগোষ্ঠী রয়ে গিয়েছে। এই লাখো কোটি অরাজনৈতিক কিংবা নির্দলীয় জনগোষ্ঠীর প্রত্যাশা বাস্তবায়নের দিকে নজর দেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে আমাদের প্রত্যেকের অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, মাসের পর মাস ধরে দেশের জনগণ দেখে আসছিল অনেকগুলো রাজনৈতিক দলের আমন্ত্রিত প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকালের একটি উল্লেখযোগ্য সময় পার করে দিয়েছে। কিন্তু এইসব আলোচনায় অরাজনৈতিক কিংবা নির্দলীয় সেই যে বিশাল জনগোষ্ঠীর কথা আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, সেই জনগোষ্ঠীর নিত্যদিনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কতটুকু বা কি কি আলোচিত হয়েছে, এটি বোধহয় একটি বিশাল প্রশ্ন। আমন্ত্রিত রাজনৈতিক প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্কার নিয়ে কি আলোচনা হয়েছে? সেখানে নারীর নিরাপত্তা এবং কর্মসংস্থান, তরুণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কি আলোচনায় গুরুত্ব পেয়েছিল? দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের যে জীবন যুদ্ধের কথা, সেগুলো কি সেখানে আমরা চাইলেও আলোচনা করার সুযোগ কি পেয়েছি? বা আলোচনার যে তালিকা ছিল সেখানে কি স্থান করে নিতে পেরেছিল? সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশে মনে হয় শুধু কোটা সংস্কার নয়, একই সাথে একটি সময় নিরাপদ সড়কের জন্য কিন্তু তুমুল আন্দোলন হয়েছিল। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে যতটুকু আমার মনে আছে, 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গত এক বছরে দেশের সড়ক পথে কমপক্ষে 7,000 মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে 48% নারী এবং শিশু ও পথচারী ছিলেন। আহত হয়েছেন 13,000 মানুষ। এই যে এত হাজার মানুষ যারা নিহত হয়েছেন, এই পরিবারগুলোর কি অবস্থা হয়েছে পরবর্তীতে, আমরা কি কখনো সেগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, চিন্তা করেছি? যে 13,000 মানুষ বা তারও কিছু বেশি মানুষ আহত হয়েছেন, যে শিশু, যে নারী নিহত বা আহত হয়েছেন, পরবর্তীতে তাকে নিয়ে আহত হলে অথবা নিহত হলে তার পরিবার নিয়ে, তাদের বিষয়গুলোকে নিয়ে কি আমরা আলোচনা করেছি? তারা তো আমাদেরই সমাজের অংশ, দেশের অংশ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বিশ্বে খুব সম্ভবত সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহত তালিকায় বাংলাদেশ জায়গা করে নিয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নানা বিষয় নিয়ে শত শত দফা নিয়ে আলোচনা হলেও সড়ক নিরাপত্তার বিষয়টি আলোচনায় মনে হয় জায়গা করে নিতে পারেনি। এইসব প্রশ্নগুলো কিন্তু কাউকে দোষারোপ করার জন্য আমি এখানে উপস্থাপন করছি না। একজন রাজনৈতিক কর্মী হিসাবে আজকে আমি বহু বরেণ্য ব্যক্তির সামনে সুযোগ পেয়েছি কথা বলার। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার জিজ্ঞাসাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। প্রিয় উপস্থিতিবৃন্দ, আমাদের রাজনীতি তাহলে কাদের জন্য? দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার কিছু উপলব্ধির কথা আমি আপনাদের সঙ্গেই শেয়ার করছি। এজন্য হয়তো একটু সময় লাগছে বেশি। আমি আবারও আপনাদের যদি বিরক্তির উদ্রেক করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। উপস্থিতিবৃন্দ, প্রচলিত রাজনীতির যে গুণগত সংস্কার, সেই সংস্কার চাইলে, গুণগত যে সংস্কার চাইলেও পুঁথিগত সংস্কারের চেয়ে জননিরাপত্তার বিষয়গুলো, জনগণের জীবন ঘনিষ্ঠ বিষয়গুলো
রাজনীতিবিদদের কর্ম পরিকল্পনায় মনে হয় আরেকটু গুরুত্ব পাওয়া দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আরো মনে হয় আমাদের সকলে মিলে অধিক মনোযোগী হওয়া দরকার। আমি আজকের এই আলোচনা সভায় আরো দু একটি বিষয়, অনেক বিষয় আছে। অলি আহমেদ সাহেব যেরকম বলেছেন যে কতগুলো বিষয় তুলে ধরলে কয়েক ঘন্টা সময় লাগবে, কিন্তু সংক্ষেপে উনি বলেছেন। আমার কাছে এরকম অনেকগুলো প্রশ্ন আছে আমার মনে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। তবে যেহেতু এই আলোচনা সবাই হয়তোবা সবগুলো রেইজ করা যাবে না, আমি দু একটি বিষয় আরো আপনাদের সামনে উল্লেখ করতে চাই। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমার যতটুকু ধারণা আছে, যতটুকু আমি জেনেছি, দেশে এবার 1 কোটি, খুব সম্ভবত 1,15,00,000 টন আলু উৎপাদন হয়েছে। আলু উৎপাদন করে কৃষকরা, খুব সম্ভবত আলু কৃষকরা বিপাকে পড়ে গিয়েছেন আলুর এই উৎপাদনের কারণে। কারণ আলুর যে উৎপাদন খরচ এবং আলুর উৎপাদিত আলু যে কোল্ড স্টোরেজে রাখতে হবে, প্রতি কেজি আলুর পেছনে খুব সম্ভবত খরচ পড়ছে প্রায় 25 থেকে 27 টাকার মতন। অথচ আলু চাষিরা কিন্তু এখনো অর্ধেক দামেও উৎপাদিত আলু বাজারে বিক্রি সম্ভবত করতে ওনারা পারছেন না। আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায়, হিসাব যা বলে কম বেশি, যে স্ট্যাটিস্টিক্স যতটুকু পাওয়া গিয়েছে, প্রায় 3,000 কোটি টাকার যে লোকসান তার আশঙ্কা তারা করছেন। 3,000 কোটি টাকার মতন লোকসান হতে পারে। অপরদিকে এখানে খুব সম্ভব এক বক্তা ওনার বক্তব্যে উল্লেখ করেছেন যে, যা আমি এখনই বলতে চাইছি আপনাদের সামনে। অপরদিকে আমরা দেখি যে দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে আলু চাষিদের যে 3,000 কোটি টাকা পরিমাণের গড়ছা, এই গণভোট, কথিত গণভোট করতে হলে রাষ্ট্রকে প্রায় সমপরিমাণের টাকা গচ্ছা দিতে হবে। উপস্থিতবৃন্দ, এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এইসব আলু চাষিদের কাছে এই সময় গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেশবাসীর ভাবনার জন্য আমি এই প্রসঙ্গটি উপস্থাপন করলাম। এখানে মিডিয়ার ভাইরা আছেন, ওনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে আমার এই প্রসঙ্গটি আমি দেশবাসীর কাছে ওনাদের মাধ্যমে উপস্থাপনের জন্য রেখে গেলাম। একই সাথে একইভাবে যে সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, তাদের কাছে আমি এটি রেখে গেলাম। এরপরে উপস্থিতিবৃন্দ, আমি আরেকটি বিষয়ে আসি, আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটিও, এখান থেকে মিটিং শেষ করে আপনারা ঘরে ফিরে যাবেন এবং ঘরে ফিরে গিয়ে নিশ্চয়ই আপনারা এখানে 4 ঘন্টা ধরে আছেন, কিছুটা ক্ষুধার্ত, কাজে আপনারা যাই মোটামুটি খান না কেন, আমি যে বিষয়টি এখানে উল্লেখ করব সেটি তার সাথে রিলেটেড বা সেটি সম্পর্কিত। কি সেটি? এবার আমি আসি পেঁয়াজ উৎপাদন প্রসঙ্গে। উপস্থিতিবৃন্দ, আমি যতটুকু জানি, আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে, দেশে চাহিদার যে পরিমাণ পেঁয়াজের চাহিদা বা যে পরিমাণ উৎপাদন হয়, আমাদের কৃষকদের কম বেশি মোটামুটি সক্ষমতা রয়েছে, যদি তাদেরকে সহযোগিতা করা হয় বিভিন্নভাবে, সক্ষমতা রয়েছে মোটামুটি ভাবে আমাদের যেটা ডিমান্ড, রিকোয়ারমেন্ট, সেটি উৎপাদন করা। তবে দেশে পেঁয়াজ সংরক্ষণ, সুষ্ঠুভাবে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা সেভাবে না থাকে, অর্থাৎ কোল্ড স্টোরেজ না থাকায় আমাদেরকে প্রতি বছর পেঁয়াজের জন্য নির্ভর করতে হয়, আমদানি করতে হয়। পেঁয়াজ আমদানির উপর নির্ভর করতে হয় আমাদের। আমার কাছে মনে হয়েছে জনগণের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে কথিত গণভোট উৎপাদনের চেয়ে সেই টাকায় পেঁয়াজ সংরক্ষণ বা কোল্ড স্টোরেজ যদি স্থাপন করা হয়, এটা বোধহয় কৃষকদের কাছে গণভোটের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। তবে সবচেয়ে কষ্ট বা আনফরচুনেট ব্যাপার হচ্ছে, পেঁয়াজ কৃষক বলুন বা অন্য যেই কৃষকের কথাই বলুন না কেন, তাদের কথাগুলো যেরকম তাদের বলার জায়গা নেই, এই মুহূর্তে তাদের হয়ে কথাগুলো তুলে ধরারও বোধহয় কোনো জায়গা নেই।
ভেরি আনফর্চুনেট যেটি। উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, বরেণ্য ব্যক্তিবর্গ, বর্তমানে দেশে গার্মেন্ট শিল্প থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে কর্মজীবী নারীর সংখ্যা যতটুকু আমার ধারণা আছে 2 কোটিরও বেশি। এত অধিক সংখ্যক নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয়, তাহলে তাদের বাকি কর্ম ঘন্টার টাকাটা কে দিবে? এটি একটি বিরাট প্রশ্ন। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? আমি যতটুকু জেনেছি, এই কথাটি প্রকাশিত হওয়ার পরে দেশের নারী সমাজ যারা বিভিন্নভাবে কর্মসংস্থানের সাথে সংশ্লিষ্ট আছেন, সেটি গার্মেন্টস হোক বা বিভিন্ন সেক্টরেই হোক, তাদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, মানুষ যখন কর্মহীন হয়ে পড়ছে, এমন পরিস্থিতিতে কর্মজীবী নারীদের মনে ছড়িয়ে পড়া যে চাকরির সংকোচনের আতঙ্ক, এটা বোধহয় অনেক বেশি গণভোটের চেয়ে দরকার, অনেক বেশি তাদেরকে আশ্বস্ত করা যে তাদের এই আতঙ্কিত হবার কোনো কারণ নেই। তাদের কাছে এই আতঙ্কটি বোধহয় গণভোটের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। এই আতঙ্ক কাটানোটাও গুরুত্বপূর্ণ। উপস্থিতিবৃন্দ, দেশে বেকারত্বের হার বেড়েই চলেছে। পত্রিকার পাতা খুললেই এরকম সংবাদ প্রায়শই আমাদের চোখে পড়ে। টিভি টকশো খুললেই এই ধরনের কথাবার্তা অনেক টকশোতে অংশগ্রহণকারী ব্যক্তির কাছ থেকে আমরা জানতে পারি। সম্প্রতি একটি বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানের রিপোর্টে বলা হয়েছে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার 28% এবং আরো 18% মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন। স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই স্কেলের নিচে গেলে গরিব বলে একজন মানুষকে মনে করা হয়, এরকম 18% মানুষ সেই ঝুঁকিতে রয়েছেন। দেশে শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে। দেশে উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট ডিগ্রিধারী প্রতি 5 জনের মধ্যে 1 জন বেকার। আজকের আমাদের এই অনুষ্ঠানের মধ্যে খুব সম্ভবত গার্মেন্ট শিল্পের সাথে জড়িত এরকম কয়েকজন ব্যক্তি উপস্থিত আছেন। সম্প্রতি বিজিএমই জানিয়েছে গত 14 মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ মঞ্চেও একজন উপস্থিত আছেন এই ব্যাপারে, যার খুব ভালো ধারণা আছে, আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু সাহেব। যে কথাটি বলছিলাম আমি, যে গত 14 মাসে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, নরসিংদীতে কমপক্ষে 300-তেরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। আমাদের মাঝে, শ্রোতাদের মাঝে সাকি সাহেব আছেন, উনি এই বিষয়টি উপস্থিত আছেন। উনিও এই বিষয়টি আমার ধারণা খুব ভালোভাবে জানেন, কারণ উনি ওই শ্রমিক রাজনীতির সাথে কম বেশি ইনভলভ আছেন। এই যে প্রায় 300-র বেশি, 350-র বেশি, বরং আমি বলবো 300 নয়, 350-র বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এবং এই বন্ধ হয়ে যাওয়া কারখানার সাথে কারণে 1,20,000-এর মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, কর্মহীন এই মানুষগুলোর কাছে রাষ্ট্রের 1000 টাকা ব্যয় করে পতিত গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয়? আমার নর্মাল কমন সেন্স তাই বলে। যে কোনো একজন স্বাভাবিক মানুষের কমন সেন্স তাই বলবে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে কথিত গণভোটের চেয়ে চাকরি হারা একজন ব্যক্তি মানুষের কাছে সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে একটি চাকরি বা একটি কর্মসংস্থান। আনফরচুনেটলি মাসের পর মাস রাষ্ট্র মেরামতের নানা উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু রাষ্ট্রের
লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান নিয়ে আলোচনার জন্য একটি দফা বা একটি দিনও আমরা নির্ধারণ করিনি বা করতে পারিনি। সম্মানিত নেতৃবৃন্দ, বিশিষ্ট উপস্থিত ব্যক্তিবর্গ, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এত সংস্কার কমিটি হলো, অথচ একটি শিক্ষা সংস্কার কমিটি কিন্তু করা হলো না। শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের একটি ছোট্ট দিক, কিন্তু আমার দৃষ্টিতে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি দিক আপনাদের সামনে আজকের এই আলোচনা সভায় আমি উপস্থাপন করতে চাই। উপস্থিতিবৃন্দ, গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা বিষয়টি, যেভাবেই হোক আমি খেয়াল করার সুযোগ হয়েছে আমার। গত অক্টোবর মাসে প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে যদি আমরা বিবেচনা করি, আমরা দেখব 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল সর্বনিম্ন। শুধু তাই নয়, আমরা যদি আরেকটি জিনিস খেয়াল করি, সবগুলো যদি বিবেচনা করি, দেশে 200টারই বেশি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে একজন শিক্ষার্থীও পাশ করেনি। এটিতে গেল একটি দিক। এর ভিতরে আরেকটি অত্যন্ত ডেঞ্জারাস বিষয়, খুব অ্যালার্মিং একটি বিষয় আপনাদের সামনে আমি এখন উপস্থাপন করতে চাই। সিরিয়াস বা দুশ্চিন্তার বিষয় হলো, সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন ইংরেজি বিষয়ে, ইংরেজি সাবজেক্টে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে 1/3 বেশি শিক্ষার্থী ইংরেজি সাবজেক্টে পাশ করেননি বা করতে পারেননি। উপস্থিতিবৃন্দ, ইংরেজির পরে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী যেটিতে অকৃতকার্য হয়েছেন সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি, অর্থাৎ আইসিটি। এই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ইংরেজি এবং আইসিটির মতন এমন গুরুত্বপূর্ণ দুটি বিষয় এভাবে অকৃতকার্য হতে থাকলে বর্তমানে এই এআই যুগের এই প্রতিযোগিতামূলক বিশ্বে একটা জাতি হিসাবে আমরা কিভাবে সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকবো বা থাকা সম্ভব, আমার মনে হয় এই বিষয়টি এখানে আমরা যারা ঘরে উপস্থিত আছি, বিশেষ করে যারা আমরা জনগণকে সামনে রেখে জনগণের জন্য রাজনীতি করি, আমাদের প্রত্যেকটি মানুষকে অত্যন্ত সিরিয়াসলি বোধহয় চিন্তা করা প্রয়োজন। বর্তমান গ্লোবাল ভিলেজে শিক্ষা দীক্ষায় টিকে থাকতে হলে আমাদেরকে তথাকথিত গণভোট নিয়ে গবেষণার পরিবর্তে আমার কাছে মনে হয় শিক্ষা সংস্কার নিয়ে গবেষণা করা বোধহয় অনেক অনেক বেশি জরুরি প্রয়োজন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, পলাতক লুটেরা বাহিনীর বেপরোয়া লুটপাটের পর দেশের ব্যাংকিং সেক্টর এখনো খুব সম্ভবত, যতটুকু পত্রপত্রিকার খবরে দেখছি, অবশ্যই ঘুরে দাঁড়াতে পারেনি। দেশের মনে হয় কমপক্ষে 24টি ব্যাংক এখনো মূলধন ঘাটতিতে পড়ে রয়েছে বা পড়েছে। আমি এখানে কতগুলো বিষয়, কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরছি। কাউকে কোন রকম ভয় দেখাতে চাইছি না আমি, বাট একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার কতগুলো কনসার্ন আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। উপস্থিতিবৃন্দ, দেশের অর্থনৈতিক পরিস্থিতি আমরা কম বেশি যদি সকল কিছু বিবেচনা করি, কম বেশি দিনে দিনে নাজুক হয়ে উঠছে। জিডিপি, যে জিডিপি নিয়ে আমরা বিগত সময়ে শুনেছি, স্বৈরাচারের সময় শুনেছি অনেক বড় বড় কথা, সেটি যে একটি ফাঁপা বেলুন ছিল, এটি প্রকাশিত হয়ে গিয়েছে। সেই জিডিপি প্রবৃদ্ধির হার মোটেও আশা অনুরূপ নয়। 2006 সালে বিএনপি সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছিল, সেই সময় জিডিপির হার ছিল অলমোস্ট 7 পয়েন্টের কাছাকাছি। এরপরে যত সময় পার হয়েছে, কোন লুটেরা সরকারের সময় লুট হয়েছে, সেই লুট, তারাজ, দুর্নীতি সবকিছু আনপ্ল্যান, অপশাসন, কুশাসনের কারণে
বিএনপি রেখে যাওয়া সেই অলমোস্ট প্রায় 7%, 6.8 থেকে 7% যে জিডিপি বিএনপি রেখে এসেছিল সেটি অতিক্রম করা সম্ভব হয়নি। এবং সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে 200 মিলিয়ন বা 20 কোটি মানুষের দেশে এই মুহূর্তে যে জিডিপি বিএনপি রেখে এসেছিল অলমোস্ট 6%, এখন প্রেডিকশন হচ্ছে এই নেক্সট ইয়ারের প্রেডিকশন হচ্ছে জিডিপি 4% উপরে কোনোভাবেই যাচ্ছে না, বরং কিছুটা হলো 4% কম থাকছে। এখানে বহু ব্যবসায়ী আছেন সহ বহু মানুষ আমরা উপস্থিত আছি। এই বিষয়গুলো মনে হয় আমাদের চিন্তা করা অত্যন্ত অত্যন্ত প্রয়োজন। এই 20 কোটি মানুষকে যদি বাঁচিয়ে রাখতে হয়, দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয়। উপস্থিতিবৃন্দ, আমি জানি আমার বক্তব্য লম্বা হয়ে যাচ্ছে, আমি সংক্ষিপ্ত করে আনছি আমার বক্তব্য। উপস্থিতিবৃন্দ, রফতানি আয় এবং রেমিটেন্স দেশে এই মুহূর্তে এই দুটি খাতই দেশের অর্থনীতির প্রধান ভরসার খাত। গত কয়েক মাসেও যদি আপনারা দেখেন স্ট্যাটিস্টিক গুলো, রফতানি খাতেও কিন্তু কিছুটা নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে। দেশের ব্যবসায়ী সমাজ এবং বিদেশে বাংলাদেশের উন্নয়ন সহযোগী যারা আছেন তারা বলছেন দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে হলে অবশ্যই প্রয়োজন জনগণের ভোটে একটি নির্বাচিত স্থিতিশীল সরকার। কয়েকদিন আগে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা স্রেফ ডাইরেক্ট পরিষ্কার বলে দিয়েছে যে নির্বাচিত সরকার ছাড়া তারা তাদের অর্থ সংস্থান ফান্ড রিলিজ তারা করবে না। কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে কোনো কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে, যেখানে অর্থনীতির এই অবস্থা, যেখানে বেকার সমস্যার এই অবস্থা, যেখানে প্রত্যেকটি সবকিছু ভেঙে পড়ছে, মাহফুজুল্লাহ সাহেব ওনার বক্তব্যে আরো কয়েকটি সেক্টরের কথা উনি উল্লেখ করে গিয়েছেন। আমরা দেখছি নানা শর্ত জুড়ে দিয়ে কিছু রাজনৈতিক দল, সেই যে প্রথমে বলেছিলাম আজকে যারা আমরা রাজপথের সঙ্গীরা বসে আছি, কেউ হয়তো রাজপথের সঙ্গী ছিল, সেরকম কিছু দলকে আমরা দেখছি বর্তমানে বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করে হয়তো রাষ্ট্রের খবরদারির সুযোগ গ্রহণ করা, অপরদিকে রাজনীতি ভাবে যদি বলতে হয় পরিষ্কার ভাবে যা দিবালকের মতন পরিষ্কার, অপরদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথকে সুগম করে দেওয়া। পলাতক স্বৈরাচারের সহযোগীরা গত কয়েকদিনে আমরা দেখছি খোদ রাজধানীতে যেভাবে আগুন সন্ত্রাস চালিয়েছে, ফ্যাসিবাদী বিরোধী শক্তির করণীয় সম্পর্কে এটা একটা সতর্ক বার্তা হতে পারে বলে আমার কাছে মনে হয়। এখনই সবার কাছে স্পষ্ট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একটা দল ফ্যাসিবাদের নিষ্ঠুরতা থেকে নিজেদেরকে বাঁচাতে গিয়ে, যেটি তাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনেক সময় বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে, যে নিজেদেরকে বাঁচাতে গিয়ে তারা ফ্যাসিবাদের ছাতার নিচে আশ্রয় নেওয়ার কৌশল অবলম্বন করেছিল। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করা দেয়া হচ্ছে কিনা আমি এ ব্যাপারে মিডিয়ার ভাইদের মাধ্যমে, সম্মানিত আলোচকবৃন্দের মাধ্যমে, সম্মানিত রাজনৈতিক বরেণ্য ব্যক্তির মাধ্যমে, সিভিল সোসাইটির ব্যক্তিদের মাধ্যমে সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, স্বল্প মেয়াদে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা, জনগণ সকল ক্ষেত্রে সার্বিক সফলতা আশা করে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব নয়। অন্তর্বর্তীকালীন সরকার দেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করেছে। এখন সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে,
নাকি দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে? রাজপথের আন্দোলনের সকল সঙ্গীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই কথাটি আমি আগেও বলেছিলাম, আজও আবার আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। উত্তর কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া। প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সংবিধানে লেখা থাকলেই সবকিছু কি নিশ্চিত হয়ে যায়? হয়তো হয়ে যায় না। বাংলাদেশের ইতিহাস কিন্তু তাই বলে কম বেশি। আসলে সবার আগে প্রয়োজন রাষ্ট্র রাজনীতি সম্পর্কে, প্রয়োজন মানসিকতার পরিবর্তন, প্রয়োজন রাজনৈতিক সমঝোতার, প্রয়োজন গণতান্ত্রিক মানসিকতার, সর্বোপরি প্রয়োজন দেশপ্রেম এবং জাতীয় ঐক্য। দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এটি কথার কথা নয়, এটি প্রমাণিত। 2 এবং 2 যেমন 4 হয় যোগফল, এটিও প্রমাণিত। আমরা যদি কাগজপত্রগুলো দেখি তাহলে দেখব বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে। রাজনৈতিক ঐক্যমত কমিশনের প্রতিটি দফা পর্যালোচনা করলে দেখা যাবে বিএনপি অধিকাংশ পয়েন্টে ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছে। আমাদের বক্তব্য একদম পরিষ্কার। জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে, যা আমরা সই করে এসেছি, বিএনপি এইসব অঙ্গীকার রক্ষা করবে, রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ। তবে কোন রাজনৈতিক দল যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দুর্বল পেয়ে যা ইচ্ছা তাই আদায় করে নিতে চায়, কিংবা জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে চায় বা কোনো অপকৌশল গ্রহণ করে, সেটি মনে হয় শেষ পর্যন্ত তাদের নিজেদের জন্যই রাজনৈতিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়াবে বা দাঁড়াতে পারে কিনা সে ব্যাপারে তাদের বোধহয় সতর্ক থাকা দরকার। রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, সেই সঙ্গীদের প্রতি যারা পরিস্থিতি ঘোলাটা করছেন বা করার চেষ্টা করছেন, দয়া করে পরিস্থিতি ঘোলাটা করবেন না। স্বাধীনতা এবং স্বাধীনতা প্রিয় দেশবাসী, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চক্রান্ত নস্যাৎ এবং জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় 1975 সালের 7ই নভেম্বরে সংগঠিত সিপাহী জনতার বিপ্লব উপলক্ষে আজকের আয়োজিত এই আলোচনা সভায় আমি স্বাধীনতার ঘোষকের একটি কথা আপনাদের সামনে আবার উচ্চারণ করতে চাই। অনেক আগে আমি কথাটি বলেছিলাম। সেই কথাটি কি? স্বাধীনতা ঘোষকের সেই কথাটি হচ্ছে, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সম্মানিত অতিথিবৃন্দ, বরেণ্য রাজনৈতিক বর্গ, সিভিল সোসাইটির সম্মানিত সদস্যবৃন্দ, আজকের আলোচক বৃন্দ, আমি আমার বক্তব্য শেষ করে দিতে চাই। শেষ করার আগে আমি একটি স্লোগান আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই স্লোগানটি 7ই নভেম্বর উপলক্ষে আজ আবার আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই, তুলে ধরতে চাই। স্লোগানটি আমি আগেও দিয়েছি। আমি স্লোগানটি দেওয়ার মাধ্যমে আমার বক্তব্য শেষ করব।